নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা ইতিহাসের বিচিত্র নারী। তাদেরই মধ্যে একজন হলেন নন্দদুহিতা দুর্ধরা। আপনি বলছেন কি সম্রাট? হ্যাঁ বন্ধু পর্বতক, কয়েকদিন যাবৎ আমি অনেক চিন্তা করেছি, কিন্তু প্রতিবার মন একটা কথাই শুধু বলেছে, তাকে জীবনে না পেলে আমার কাছে এতদিনের সব সাফল্য, ভোগ বিলাস, এমনকি এই মগধের সিংহাসন পর্যন্ত অর্থহীন হয়ে যাবে। একাধারে বন্ধু এবং সেনাধ্যক্ষ পর্বতক অবাক চোখে তাকিয়ে থাকে তার সম্রাট বন্ধু চন্দ্রগুপ্তের দিকে। সহসা মুখে কোনো কথা জোগায় না। তা অবাক হওয়ারই কথা। কে বলবে আজকের এই কাতর মানুষটি বলিষ্ঠ আত্মপ্রত্যয়, অসীম সাহসিকতা এবং গুরুদেব চাণক্যের অসাধারণ বুদ্ধি কৌশলে অল্প সময়ের মধ্যেই পরাজিত এবং বিধ্বস্ত করেছেন মগধ সাম্রাজ্যের পরাক্রান্ত নন্দবংশীয় সম্রাট ধননন্দকে। ধননন্দ আজ রাজপ্রাসাদ থেকে বিতাড়িত এবং দুই স্ত্রী ও দুহিতা সহ দূর প্রত্যন্ত প্রদেশে নির্বাসিত। পরাজিত সম্রাট ধননন্দের একমাত্র দুহিতা দুর্ধরা আজ তার আকাঙ্ক্ষাতেই আত্মহারা বিজয়ী সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। ঘটনাটি ঘটেছিল দিন কয়েক পূর্বে। চন্দ্রগুপ্তের অধিনায়কত্বে মৌর্য সেনা পাটলিপুত্র অধিকার করার পর আত্মসমর্পণের শর্ত অনুসারে নন্দ সম্রাট ধননন্দকে সেদিন নির্বাসিত করা হচ্ছে এক সুসজ্জিত রথে নগরের বাইরে। বিপুল সম্পদ, বৈভব, রাজ্যের অধিকার সব কিছু ত্যাগ করে চলে যেতে হচ্ছে প্রাক্তন সম্রাটকে। সঙ্গী কেবল দুই নারী, দুহিতা দুর্ধরা আর জোনা কয়েক দাসদাসী। প্রাসাদের বাইরে অসংখ্য মৌর্য সৈনিক উন্মুক্ত তরবারি হাতে পাহারায় রয়েছে। তারা লক্ষ্য রাখছে যে নন্দপক্ষীয় কোনো গুপ্ত শত্রু এই অবকাশে তীর বর্ষণ করতে না পারে। নন্দরাজ পরাজিত এবং শক্তিহীন হলেও তার অনুগামী কিছু মানুষ এখনও যে আশেপাশে লুকিয়ে নেই তা কে বলতে পারে? এটা অস্বাভাবিক কিছু নয়। চন্দ্রগুপ্ত প্রাসাদ সম্মুখে এক সুসজ্জিত হস্তিপৃষ্ঠে বসে তাঁর পরম শত্রুর নির্বাসনে যাবার দৃশ্যটা দেখছিলেন। রথ বেরিয়ে এলো প্রাসাদ অভ্যন্তর থেকে। রথে আরোহণ করে রয়েছেন ধননন্দ, দুই নারী এবং তার কন্যা দুর্ধরা। ওই কি দুর্ধরা? তার রূপের খ্যাতি অবশ্য আগেই শুনেছেন চন্দ্রগুপ্ত। সেই কিশোরবেলায় একবার বুঝি স্বচক্ষে দেখার সুযোগও ঘটেছিল, কিন্তু তখন অন্য কিছু ভাববার অবকাশ ঘটেনি। কারণ সেদিন চন্দ্রগুপ্তের পরিচয় রাজপ্রাসাদের এক দাসীপুত্র ছাড়া আর কিছু নয়। দুর্ধরাও তখন এক কিশোরী কন্যা। যৌবনের ঢল তখনও নামেনি তার দেহ জুড়ে। কিন্তু আজ কি অপরূপা ওই নারী! এমন রূপ কি মানবীতে সম্ভব? ওই দেববালা নির্বাসিত পিতামাতার সঙ্গে কোথায় আশ্রয় নেবে? সেই অজানা দেশে তার অনিন্দ্য সৌন্দর্যের মর্যাদাই বা কে দেবে? ধননন্দের মণিমুক্ত খচিত রথ তখন নবীন সম্রাটের একেবারে পাশ দিয়ে এগিয়ে চলেছে। অকস্মাৎ দৃষ্টি মিলল দৃষ্টির সঙ্গে। যেন সরাহত হলেন তরুণ সম্রাট।
স্পন্দিত হয়ে উঠল তার অন্তর। না, এ কিছুতেই হতে পারে না। সুগাঙ্গেয় প্রাসাদের কুঞ্জবনের মধ্যে যে তরুণী বনহরিণীর মতো আশৈশব কাটিয়েছে, সে বাস করবে কোন অন্ধকারে? যে প্রাসাদে তার জন্ম, সেই প্রাসাদই হোক তার বাকি জীবনের আশ্রয়। তরুণ হৃদয়ের এই অনুভূতির নামই কি প্রেম? কিন্তু ওই অনিন্দিতা নারী যে সম্রাটের শত্রুদহিতা। দিন কয়েক পূর্বেও তার লক্ষ্য ছিল নন্দবংশের সম্পূর্ণ ধ্বংস সাধন করে নতুন মৌর্য সাম্রাজ্যের ভিত্তি দৃঢ় করা। এ তো শুধু রাজ্যলোলুপতা নয়, এই নন্দবংশের প্রতি চন্দ্রগুপ্তের কাছে এক দুরন্ত ক্রোধ। তার মা মুরা এককালে ছিলেন ওই নন্দ পরিবারই এক শূদ্রানী দাসী। হিমালয়ের পাদদেশে ময়ূরপালক এক উপজাতীয় গোষ্ঠীর মানুষ তারা। উচ্চবর্ণের আর্যদের কাছে তাই অচ্ছুত। সেই শূদ্রানী দাসীর পুত্র বলে চন্দ্রগুপ্তকে বাল্যকাল থেকেই বহু অপমানে লাঞ্ছিত হতে হয়েছে রাজপ্রাসাদের অভিজাত পরিজনদের কাছে। চোখের সামনে দেখতে হয়েছে মায়ের অপমান। অবশ্য অত্যাচার শুধু তাদের উপরই নেমে আসেনি। উদ্ধত ধননন্দের নৃশংস পীড়নে জর্জরিত হয়েছে সারা রাজ্যের মানুষ। অবস্থার এই সুযোগটুকু গ্রহণ করেছেন চন্দ্রগুপ্ত। নন্দ সম্রাটের হাতে লাঞ্ছিত ব্রাহ্মণ চাণক্যের অসাধারণ কূটবুদ্ধি, উন্নত রণকৌশল আর সাম্রাজ্যের নিপীড়িত প্রজাকুলের সহায়তায় মুরাপুত্র মৌর্য চন্দ্রগুপ্ত সব অপমানের প্রতিশোধ নিয়েছেন। বিতাড়িত হয়েছেন নন্দরাজ তার রাজপ্রাসাদ থেকে। আজ তার সঙ্গে এক সাধারণ প্রজার পার্থক্য কতটুকু? কিন্তু এত কিছুর পর এ কি হলো চন্দ্রগুপ্তের? কেন তার নয়ন মিলল জীবনের সবচেয়ে বড় শত্রু ধননন্দের ওই অনিন্দ সুন্দরী তরুণী দুহিতা দুর্ধরার হরিণ নয়নের সঙ্গে? সম্রাট! সচকিত হন চন্দ্রগুপ্ত। চিন্তার অতল থেকে ফিরে আসেন, মুখ তুলে তাকান। বন্ধু পর্বতক কি যেন বলতে চায়। পর্বতক শুধু দক্ষ সেনাধ্যক্ষই নয়, চন্দ্রগুপ্তের পরম বন্ধু। পর্বতককে মনের অনেক কথাই জানাতে পারেন নবীন সম্রাট। পর্বতক দেখল চন্দ্রগুপ্তের দৃষ্টিতে বিহ্বলতা, ললাটে চিন্তার ভাঁজ। সংকটময় যুদ্ধক্ষেত্রেও বন্ধুর মধ্যে এমন আবেগ অস্থির ভাব সে দেখেনি। সম্রাট, আমার বিবেচনায় ব্যাপারটা সম্পর্কে আমাদের গুরুদেব মহামন্ত্রী চাণক্যের অনুমতি গ্রহণ করা উচিত। চন্দ্রগুপ্তের কুঞ্চিত ললাট আরও কুঞ্চিত হল। প্রেম যুক্তির নিশানা মানে না। কণ্ঠে বুঝি বা কিছুটা উষ্মা এনেই চন্দ্রগুপ্ত বললেন, এ ব্যাপারে কি সত্যি গুরুদেবের অনুমতির প্রয়োজন আছে? পছন্দ মতো নারীকে বিবাহের অধিকারও কি মৌর্য সম্রাটের নেই বন্ধু? যদি বলি সে অধিকার তোমার সত্যিই নেই। কক্ষদ্বারের কাছ থেকে কণ্ঠস্বরটা ভেসে আসতে চন্দ্রগুপ্ত এবং পর্বতক দুজনেই ফিরে তাকালেন। কক্ষে প্রবেশ করছেন শুষ্ক শীর্ণদেহী ব্রাহ্মণ। পরনে একটিমাত্র বস্ত্রখণ্ড, শুভ্র উপবীত। মাথার পিছনে লম্বিত সুপুষ্ট শিখা। চোখের দৃষ্টি তীব্র, তেজোদীপ্ত মুখভাব।
ইনি মৌর্য চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী এবং গুরু চাণক্য, যার অসাধারণ কূটবুদ্ধির কিংবদন্তি দেশের সীমানা ছাড়িয়ে সুদূর গ্রীস পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তার অপর নাম কৌটিল্য। প্রণাম গুরুদেব। চন্দ্রগুপ্ত এবং পর্বতক দুজনেই প্রাণিপাত জানায়। তোমাদের আলোচনার কিছু অংশ আমার কর্ণগোচর হয়েছে বৎস। যেটুকু জেনেছি তা হলো চন্দ্রগুপ্ত পরাজিত ধননন্দের দুহিতা দুর্ধরার পাণিগ্রহণ করতে চায়। চাণক্য চন্দ্রগুপ্তের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, যদিও আমার শিষ্য ইতিমধ্যেই বিবাহকে তার ব্যক্তিগত অধিকার বলে মনে করে ফেলেছে এবং এ ব্যাপারে গুরুর অনুমতি গ্রহণেরও প্রয়োজন মনে করে না, তবু এ সাম্রাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে আমি বলবো, এ নিয়ম সাধারণ প্রজার পক্ষে যদি বা প্রযোজ্য হয়, মগধ সাম্রাজ্যের কর্ণধারের পক্ষে কখনোই হতে পারে না, বিশেষত যেখানে সম্রাটের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার সঙ্গে প্রজা সাধারণের স্বার্থ জড়িত। মহামন্ত্রী চাণক্য তার বক্তব্য শেষ করে তরুণ সম্রাটের দিকে তাকালেন। চন্দ্রগুপ্ত নতশির। তার সাধ্য কি এই মহা ব্যক্তিত্ব সম্পন্ন তেজস্বী ব্রাহ্মণের কথার প্রতিবাদ জানানো? অবশেষে বন্ধু পর্বতকই নীরবতা ভঙ্গ করে একটা কিছু বলার উপক্রম করে, কিন্তু তাকে নিরস্ত করেন ব্রাহ্মণ। গভীর স্বরে বলেন, বৎস পর্বতক, বন্ধুর পক্ষ নিয়ে তুমি কি বলবে আমি অনুমান করতে পারি। তার আগে আমার শেষ কথাটা শুনে নাও। বলতে বলতে চাণক্যের দুই চোখে এবার যেন ফুটে ওঠে এক রহস্যময় আলো। বৃদ্ধ ব্রাহ্মণ চন্দ্রগুপ্তের একেবারে পাশে এসে দাঁড়ান। শীর্ণ শুষ্ক হাতটা শিষ্যের কাঁধের ওপর রেখে প্রায় ফিসফিস করে কৌটিল্য বলেন, তোমার নির্বাচন ভুল হয়নি সম্রাট। ধননন্দের দুহিতা দুর্ধরাই তোমার পট্টমহিষী হবার একমাত্র উপযুক্ত। আমি পূর্বেই কথাটি চিন্তা করেছিলাম। চমকে মুখ তোলেন তরুণ সম্রাট। পর্বতকও বিস্মিত হয়। এ যে অভাবিত। চাণক্যের দু চোখের দৃষ্টিতে তখন উজ্জ্বল হয়ে উঠেছে এক রহস্যময় দীপশিখা। খুব শান্ত কণ্ঠে চাণক্য বলেন, আমি আজই প্রাক্তন সম্রাটের কাছে প্রস্তাব পাঠাচ্ছি। চাণক্য পণ্ডিত আজ পর্যন্ত বিনা প্রয়োজনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি, কিন্তু নন্দকন্যা দুর্ধরাকে সম্রাট চন্দ্রগুপ্তের পট্টমহিষীর আসন দিয়ে কুটিল চাণক্য কোন বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে চান? ওই শীর্ণকার ব্রাহ্মণকে সে প্রশ্ন করার সাহস আপাতত সম্রাটেরও নেই। স্তব্ধ হও দূত, এ আমি কিছুতেই মানতে পারি না। চন্দ্রগুপ্ত আজ মগধ সম্রাট হতে পারে, কিন্তু তবু ভুলব না একদা সে ছিল নন্দবংশের এক দাসী পুত্র। তার হাতে কন্যা সম্প্রদান করার পূর্বে আমি বরং নিজের হাতে আমার আদরিণী কন্যার প্রাণ নাশ করব। অস্থির উত্তেজনায় পদচারণা করতে করতে নির্বাসিত মগধ সম্রাট ধননন্দ এই কথাগুলি বললেন। মৌর্য সম্রাটের দূত পরাজিত নন্দরাজের কাছ থেকে নিশ্চয়ই এতটাও উদ্ধত্ত আশা করেনি। কিছুটা অপ্রতিভ হয়েই বলল, প্রস্তাবটা আপনি পুনরায় বিবেচনা করে দেখুন। মহান সম্রাট চন্দ্রগুপ্ত শুধু অমিত বলশালীই নন,
তিনি মহানুভব। সেই কারণেই আপনি তার পরম প্রতিদ্বন্দ্বী শত্রু হওয়া সত্ত্বেও আপনার জীবন নাশ করেননি। আর বংশকৌলিন্যের কথা বলছেন? আজ তিনি ভারত সম্রাট। তার মর্যাদা আজ এদেশে সবচেয়ে বেশি। সেই মর্যাদার ভাগীদার তিনি করতে চান আপনারই কন্যাকে। চন্দ্রগুপ্তের বিরুদ্ধে ধননন্দের যুদ্ধ এখনও শেষ হয়নি। এখনও তিনি জীবিত। এখনও তার প্রতি অনুগত কিছু মানুষ লুকিয়ে আছে রাজ্যের বিভিন্ন জায়গায়। তারা আছে সুযোগের অপেক্ষায়। আর আছে তার প্রধানমন্ত্রী রাক্ষস। মহাজ্ঞানী শকটালের পুত্র এই মানুষটিও ক্ষুরধার বুদ্ধিতে কিছু কম যান না। কুমারী দুর্ধরাকে বিবাহ করে তাকে পট্টমহিষীর গৌরব দান করবেন তিনি। দূতের কথা শেষ হবার আগেই হা হা করে অট্টহাসি হেসে ওঠেন নন্দরাজ। তারপর দূতের সামনে এসে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলেন, তোমার সেই মহান সম্রাটকে গিয়ে বলো তার অসীম অনুগ্রহ। তাই আমি এই নির্বাসিত জীবনযাপনের সুযোগ লাভ করেছি। এর চেয়ে কোনো অনুগ্রহ আমি কামনা করি না। দাসীপুত্র আজ এক কুটিল ব্রাহ্মণের চক্রান্তে আমায় সিংহাসনচ্যুত করতে পেরেছে বটে, কিন্তু আমার কন্যার আশা যেন সে না করে। প্রয়োজন হলে নিজের হাতে আমি আমার কন্যাকে হত্যা করব, তবু তার হাতে সমর্পণ করব না। যাও তুমি। দূত বিদায় নিল। ধননন্দের উত্তেজনা তখনও কমেনি। গভীর অবসাদ আর পরাজয়ের গ্লানিতে ভেঙে পড়া মনটার মধ্যে আজ আবার নতুন করে জ্বলে উঠেছে ক্রোধের আগুন। চন্দ্রগুপ্ত তাঁর সব সম্পদ বৈভব লুণ্ঠন করেছে। এই নির্বাসিত জীবনে আছে শুধু স্নেহময়ী দুহিতা দুর্ধরা। না, কিছুতেই তাকে তিনি তুলে দেবেন না ওই শত্রুর হাতে। প্রভু, কক্ষে প্রবেশ করছেন ধননন্দের পত্নী, দুর্ধরার জননী। নন্দরাজ ফিরে তাকালেন। কিছু বলতে চাও? হ্যাঁ প্রভু, আড়াল থেকে মৌর্য দূতের বার্তা সব শুনেছি, তোমার উত্তরও শুনলাম। তুমি বোধহয় ভুল করলে। ভুল করলাম? এর অর্থ? এর অর্থ তোমার কন্যাও মৌর্য সম্রাটের প্রতি অনুরক্তা। এ বিবাহে তার সম্মতি আছে। চমৎকার! পত্নীর কথা শেষ হওয়ার আগেই ক্রোধ আর বিস্ময়ে আরক্ত হয়ে ওঠে ধননন্দের মুখমণ্ডল। এই না হলে সুকন্যা! তার পিতাকে যে নরাধম চক্রান্ত করে সিংহাসনচ্যুত করে নির্বাসিত করেছে, দূর প্রদেশের এক ক্ষুদ্র আলয়ে মাত্র জোনা কয়েক অনুচর সহ সেই হীন বংশজাত লম্পটকে কিনা সে বিবাহে সম্মত। আর সে কথা তুমি এসেছ নির্লজ্জের মতো আমায় জানাতে। ধিক তোমাকে দুর্ধরা জননী। ধিক্কার তোমার নিজেকেই দেওয়া উচিত স্বামী। নন্দগৃহিণী স্বামীর কথায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে স্থির কঠিন কণ্ঠে বললেন, ভেবে দেখো কেন তোমার আজ এই দুর্দশা। শক্তিশালী নন্দবংশ আজ ধ্বংস হলো কার পাপে, কার অহংকার আর অত্যাচারের পরিণামে? রানী, আজও তুমি চন্দ্রগুপ্তকে অপমানিত করছো, কটূক্তি করছো। হ্যাঁ, সে ছিল একদা তোমাদের দাসী পুত্র, কিন্তু ভেবে দেখেছ কি কোন মহাশক্তির বলে বলিহান হয়ে সে চূর্ণ করেছে তোমার 2 লক্ষ পদাতিক, 2000 অশ্বারোহী, 4000 হাতি আর 2000 রথীর বিশাল চতুরঙ্গ সেনা। কাদের অনুপ্রেরণা তাকে সফলতা এনে দিয়েছে? স্তব্ধ হও, স্তব্ধ হও তুমি। ধননন্দ প্রথমে হতবাক,
তারপর অসহ্য তাড়নায় চিৎকার করে ওঠেন। কিন্তু আজ বুঝি দুর্ধরা জননীর মনের সব বাঁধ ভেঙে গেছে। বিপদে সম্পদে তিনি সর্বদাই স্বামীর পাশে থেকেছেন, ফেরাতে চেয়েছেন স্বামীকে সঠিক পথে, কিন্তু পারেননি। দুর্মতি যার নিত্যসঙ্গী, সে সুজনের পরামর্শে কান দেয় না। ধননন্দেরও আজ তাই এই অবস্থা। কিন্তু আজ যখন দুর্ধরা জননী অন্তঃপুরের অবরোধ থেকে শুনলেন চন্দ্রগুপ্তের প্রস্তাব নন্দরাজ ফিরিয়ে দিলেন কটূক্তি করে, আর সহ্য করতে পারলেন না। ছুটে এসেছিলেন স্বামীর কাছে আর একবার অনুনয় জানাতে। কিন্তু ধননন্দ পরাজিত হলেও তার স্বভাবের খলতা এতটুকু হ্রাস পায়নি। যেমন সাপকে অর্ধমৃত রাখলেও সাপ তার খলতা ত্যাগ করে না। স্বামীর মুখের দিকে তাকিয়ে এ সত্যটুকু অনুধাবন করতে ভুল করলেন না দুর্ধরা জননী। দীর্ঘশ্বাস দমন করে ধীরে ধীরে ফিরে গেলেন পার্শ্ববর্তী কক্ষে। সেখানে উন্মুক্ত গবাক্ষের পাশে দূর নীলিমায় দৃষ্টি প্রসারিত করে স্থির নিষ্কম্প দাঁড়িয়েছিল নন্দদুহিতা অনিন্দ সুন্দরী দুর্ধরা। সব আলোচনাই তার কর্ণগোচর হয়েছে। দুর্ধরা জননী কন্যার পাশে গিয়ে দাঁড়ালেন, স্নেহসিক্ত একটি হাত রাখলেন তার মাথায়। সঙ্গে সঙ্গে তরুণী কন্যা মুখ ফেরালো। মায়ের বুকে বুক রেখে কান্নায় ভেঙে পড়ল। দেব সেনাপতি কার্তিকেয়র মতো রূপমান বীর উদার হৃদয় চন্দ্রগুপ্তকে দুর্ধরা মন দিয়েছে বহু আগেই, যেদিন সে এক অসহায় তরুণ মাত্র। তারই পিতার লাঞ্ছনা আর অত্যাচারে সেই তরুণকে প্রাসাদ ত্যাগ করে অজানা পথে যাত্রা করতে হয়েছিল। সেদিনও প্রাসাদ অবরোধের মধ্যে অসহায় রাজকুমারী সেই বিতাড়িত দাসীপুত্রের জন্য নীরবে অশ্রুমোচন করেছিল। সে কান্না শুনেছে শুধু তার মন, আর জেনেছে মা। এমনই বিচিত্র রমণী হৃদয়। কিন্তু এখন কি উপায়? উপায় অন্বেষণ করতে শুরু করেছেন প্রাক্তন নন্দ সম্রাট ধননন্দ। চন্দ্রগুপ্তকে বিনাশের উপায়। অবশেষে সুযোগ মিলল। এক গভীর নিশীথে চন্দ্রগুপ্তের প্রহরীদের দৃষ্টি এড়িয়ে প্রাক্তন সম্রাটের সঙ্গে দেখা করতে এলো ধননন্দের একদা মন্ত্রী রাক্ষস। চন্দ্রগুপ্তের প্রতি তার আক্রোশ কম নয়। চন্দ্রগুপ্তের জন্যই আজ সে বিতাড়িত, আত্মগোপন করে বেড়াতে হচ্ছে পাহাড়ে কন্দরে। আত্মগোপন করে বেড়ালেও রাক্ষস এতদিন চুপ করে বসেছিল না। তলে তলে তৈরি হচ্ছিল নতুন সম্রাটের উপর চরম আঘাত হানার জন্য। রাজ্যের মধ্যে এবং বাইরে ছড়িয়ে থাকা নন্দ অনুগতদের সঙ্গে যোগাযোগ করে সে ইতিমধ্যেই গড়ে তুলেছে এক সংগঠিত শক্তি। এইবার আঘাত হানবার পালা। সেই কারণেই রাক্ষস গোপনে এসেছে তার রাজ্যহারা প্রভু ধননন্দের নির্বাসন আবাসে আঘাতের কৌশল স্থির করতে। রাজ্যহারা উন্মত্ত প্রতিশোধকামী ধননন্দ রাক্ষসকে কাছে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে উঠলেন। এরপর রাক্ষস যখন তার চক্রান্তের পরিকল্পনা জানালো, ধননন্দের অন্তর নতুন আশায় উন্মুখ হয়ে উঠল। রাক্ষস চক্রান্তের যে জাল রচনা করেছে তা হলো এই রকম। খবর আছে আগামী পূর্ণিমা রজনীতে
মগধের নতুন সম্রাট রাজধানী পাটলিপুত্রে তাঁর অভিষেক উৎসব উদযাপন করবেন। উৎসব সাজে সজ্জিত হবে সমগ্র নগরী। রক্ষী এবং প্রহরীরাও থাকবে উৎসব মত্ত। রাজপুরীতেও নামবে শিথিল বিলাসের ঢেউ। অতএব এই উপযুক্ত অবকাশ। উৎসব মুখর পাটলিপুত্র নগরীতে প্রজার ছদ্মবেশে প্রবেশ করবে রাক্ষসের নেতৃত্বে নন্দ অনুগত সৈনিকরা। প্রাসাদের গোপন কক্ষে ঢুকে লুকিয়ে থাকবে অস্ত্রধারীর দল। তারপর উৎসব শেষে নগরবাসীর চোখে যখন নামবে নিদ্রার ঢল, নগর ও প্রাসাদ প্রহরীরাও মোদির সুরার নেশায় প্রহরায় হবে অমনোযোগী। অকস্মাৎ নন্দ অনুগত সৈনিকরা আত্মপ্রকাশ করবে গুপ্ত স্থান থেকে। বাকিটা অনুমান করতে অসুবিধা নেই। রাক্ষসের মুখে পরিকল্পনাটা শুনতে শুনতেই জিঘাংসায় অট্টহাসি করে উঠলেন ধননন্দ। তারপর মন্ত্রী রাক্ষসের পিঠ চাপড়ে বললেন, ধন্য ধন্য মন্ত্রী, তোমার কূটবুদ্ধি চাণক্যের চেয়ে কোনো অংশে কম নয়। যদি এ পরিকল্পনা সার্থক হয়, চন্দ্রগুপ্তই শুধু নিহত হবে না, আমি একে একে হত্যা করব মৌর্য বংশের প্রতিটি পুরুষ আর নারীকে। প্রতিশোধ গ্রহণ করব আমার সকল পরাজয়ের। কিন্তু নন্দপক্ষের আশা পূর্ণ হল না। মৌর্য মহামন্ত্রী চাণক্য অসাধারণ বুদ্ধিসম্পন্ন রাজনীতি বিশারদ। গুপ্তচর মুখে নন্দপক্ষের চক্রান্তের খবর যথাসময়ে পৌঁছে গিয়েছিল চাণক্যের কাছে। তিনি শেষ মুহূর্তে অভিষেক উৎসব বন্ধ করে খুঁজে বের করলেন প্রতিটি শত্রু সৈন্যকে পাটলিপুত্রের বুক থেকে। এমনকি যেসব ঘাতকরা রাজপ্রাসাদের গোপন সুড়ঙ্গে লুকিয়েছিল তাদেরকেও বের করে আনা হলো। তারপর তাদের স্বীকারোক্তি থেকে প্রমাণিত হলো এ চক্রান্তের মূল নায়ক প্রাক্তন নন্দরাজ ধননন্দ এবং তার প্রাক্তন মন্ত্রী রাক্ষস। রাক্ষস ইতিমধ্যেই আবার পালিয়ে আত্মগোপন করলেও সপরিবারে ধননন্দকে বন্দি করে আনা হলো পাটলিপুত্রে। তাদের জন্য বিশেষ বিচার সভার আয়োজন করা হলো। প্রাক্তন মগধ সম্রাটের বিচার শুরু হলো। অভিযোগ পাঠ করে মহামন্ত্রী চাণক্য নবীন সম্রাট চন্দ্রগুপ্তের মুখ পানে তাকিয়ে বললেন, সম্রাট, এই হীনমতি চক্রান্তকারী গুপ্ত ঘাতকের উপযুক্ত দণ্ডবিধান করুন। সুসজ্জিত বিচারকক্ষের দৃশ্যটা এই রকম। রত্ন সিংহাসনে আসীন তরুণ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। দুই সুবেশা সুন্দরী নারী পিছনে দাঁড়িয়ে সম্রাটকে ব্যজন করছে। সিংহাসনের নিচে সারি সারি উপবিষ্ট অভিজাত রাজপুরুষ। এদের মধ্যে আছেন প্রধান সেনাধ্যক্ষ পর্বতক ছাড়াও চাণক্য পণ্ডিতের আর এক প্রিয় শিষ্য এবং মন্ত্রী জাতিল্য। মহামন্ত্রী চাণক্য সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে অভিযোগপত্র পাঠ করছেন। তার পিছনে সুশৃঙ্খলিত ধননন্দ। ধননন্দের ঠিক পিছনে তার দুই পত্নী এবং দুহিতা দুর্ধরা। এদের হাতে শৃঙ্খল নেই। দুই যবনী প্রহরী তাদের দুই পার্শ্বে দণ্ডায়মান। কিন্তু সম্রাট চন্দ্রগুপ্ত কি শুনছেন মহামন্ত্রী চাণক্যের অভিযোগ? তার দুই চোখের দৃষ্টি দেখে মনে হচ্ছে তিনি ভাব তন্ময় হয়ে আছেন। সে তন্ময়তা আবর্তিত হচ্ছে এই বিচারকক্ষেরই এক বন্দিনী নারীকে কেন্দ্র করে। সেই নারী নতমস্তকে দণ্ডায়মান। বলা বাহুল্য,
রূপবতী সেই রমণী নন্দকন্যা দুর্ধরা। মহারাজ চন্দ্রগুপ্ত, চাণক্যের তেজোদীপ্ত কণ্ঠস্বরে অকস্মাৎ চমকিত হন মৌর্য সম্রাট। ফিরে তাকান চাণক্যের দিকে। রাজার কর্তব্য অপরাধীর বিচার করে তার দণ্ড বিধান করা। এই অকৃতজ্ঞ নন্দরাজ অতি হীন চক্রান্তকারী। পাটলিপুত্রের সমস্ত অভিজাত রাজপুরুষ এবং স্বয়ং সম্রাটের প্রাণহরণের চক্রান্ত করেছিলেন ইনি। সুতরাং সম্রাট এর উপযুক্ত শাস্তি বিধান করুন। চন্দ্রগুপ্ত আপন অজান্তেই এক দীর্ঘশ্বাস মোচন করেন। তারপর বিশিষ্ট রাজপুরুষদের দিকে তাকান। সভাসদগণ, আপনারাই বলুন আপনাদের অভিমত কি? এই ঘৃণিত চক্রান্তকারীর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মন্ত্রী জাতিল্যই সর্বপ্রথম তার অভিমত জ্ঞাপন করলেন। হ্যাঁ, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। বিচারকক্ষের অন্যান্য সভাসদগণও জাতিল্যের অভিমতই সমর্থন করেন। চন্দ্রগুপ্ত তখনও যেন দ্বিধাগ্রস্ত। পরম অনিষ্টকারী শত্রুর জীবনহানি করতে তার কিসের দ্বিধা? চন্দ্রগুপ্ত তাকান প্রাক্তন মগধ সম্রাটের দিকে। একদা অসীম ক্ষমতার অধিকারী এই মানুষটি আজ স্থিরভাবে দাঁড়িয়ে তাঁরই দণ্ডাদেশের অপেক্ষায় সময় গণনা করছেন। সম্রাট চন্দ্রগুপ্ত, বিচারকের আসনে বসে তুমি তোমার বিচার সম্পন্ন করো। এই সভাকক্ষের প্রতিটি সদস্যের অভিমত দুষ্টমতি নন্দের কৃতকর্মের একমাত্র শাস্তি মৃত্যু। অতএব তাই হোক। চন্দ্রগুপ্ত শুষ্ক প্রাণহীন কণ্ঠস্বরে কোনো রকমে উচ্চারণ করলেন, এই বন্দিকে আমি। সম্রাটের দণ্ডাদেশ উচ্চারণ শেষ হলো না, তার পূর্বেই বাধা পড়ল এক নারী কণ্ঠস্বরে। অপেক্ষা করুন, একটু বিলম্ব করুন সম্রাট। অকস্মাৎ সকল জড়তা লজ্জা পরিত্যাগ করে শৃঙ্খলিত নন্দের সম্মুখে ছুটে এসে দাঁড়িয়েছেন অনিন্দ সুন্দরী দুর্ধরা। সজল কালো নয়নে দীপ্ত ভাষা ফুটিয়ে দুর্ধরা বলল, স্বীকার করছে আমার পিতা অপরাধী, অন্যায় চক্রান্তকারী, কিন্তু তবু তিনি আমার পিতা। কন্যা জীবিত থাকতে তার সামনে পিতার মৃত্যুদণ্ডের বিধান দিতে আপনি পারেন না সম্রাট। বলতে বলতে চাণক্যের দিকে তাকালো সেই নারী। মহাজ্ঞানী কৌটিল্য, আপনিই বলুন, এ বিধান কি নীতিবহির্ভূত নিষ্ঠুরতার চরম পরাকাষ্ঠা নয়? এক অন্যায় এবং নিষ্ঠুরতার দ্বারা আর এক অন্যায়ের বিচার কি সত্যিই করা চলে? অকস্মাৎ স্তব্ধতা নেমে এলো বিচার কক্ষের অভ্যন্তরে। এমন একটা দৃশ্য বুঝি কেউই সেই মুহূর্তে আশা করেননি। শুধু কুটিল চাণক্যের দু চোখে যেন কিসের আলো। এই ব্রাহ্মণের মনের গতি অনুধাবন করা সাধ্যের অতীত। বিচার সবার শেষ মীমাংসাটাও হলো আরও নাটকীয়ভাবে। দুর্ধরার আবেদন অতি আশ্চর্যজনকভাবে মেনে নিলেন কৌটিল্য। তারপর মীমাংসার উপায় নির্ধারণ করলেন। প্রাক্তন মগধ সম্রাটের এ যাবৎ সকল দুষ্কর্ম ক্ষমা করা যেতে পারে এবং মৃত্যুদণ্ড রোধ হতে পারে একটিমাত্র শর্তে, তা হল ধননন্দ যদি চিরতরে চন্দ্রগুপ্তের প্রতি তার বৈরীভাব ত্যাগ করেন, আর সে সন্ধির স্বাক্ষর হিসাবে নন্দরাজকে নিজের হাতে
মৌর্য সম্রাটের কাছে সম্প্রদান করতে হবে আপন দুহিতাকে। তার একমাত্র কন্যা দুর্ধরা হবে মগধের পট্টমহিষী এবং ভবিষ্যতে তার গর্ভজাত সন্তানই মৌর্য সিংহাসনের উত্তরাধিকারী হবে। এরপরও ধননন্দের যেটুকু দ্বিধা ছিল তা মোচনের দায়িত্ব নিলেন তার দুই স্ত্রী। তারা বোঝালেন, এতে প্রকৃতপক্ষে নন্দরাজ নিজে সিংহাসন হারালেও তাঁর শোণিত ধারাই প্রবাহিত হবে ভবিষ্যৎ মৌর্য উত্তরাধিকারীর শরীরে। শেষ পর্যন্ত সম্মত হলেন ধননন্দ। বেজে উঠল সিঙ্গা, মৃদঙ্গ, ঢাক, ঢোল। মহা উৎসব রজনীতে কন্যা দুর্ধরাকে তরুণ সম্রাট চন্দ্রগুপ্তের হস্তে সমর্পণ করলেন স্বয়ং ধননন্দ। দুই শত্রুর মিলন ঘটল। উৎসব শেষে শ্রান্ত নগরী পাটলিপুত্র। বাদ্যকর নর্তকীর দলও শ্রান্তিতে এলিয়ে পড়েছেন। প্রাসাদের আলোগুলো জ্বলতে জ্বলতে নিভে এসেছে, কিন্তু এখনও আকাশে পূর্ণ চাঁদ জ্যোৎস্না ছড়াচ্ছে। প্রেমিক সম্রাট নবপরিণীতা মহিষীর মুখটা নিজের বুকের কাছে টেনে বললেন, তুমি ওই আকাশের চাঁদটার চেয়েও সুন্দরী দুর্ধরা। দুর্ধরার লজ্জা আনত চোখ দুটিতে পরম আবেশ। সে বলল, আর তুমি তো নিজেই একটা চাঁদ, আমার গোপন চন্দ্র, চন্দ্রগুপ্ত। ভালোবাসার আবেগে দুজন দুজনকে আরও নিবিড় করে জড়িয়ে ধরল। এই মিলনে সবচেয়ে যিনি খুশি হয়েছিলেন তিনি চন্দ্রগুপ্তের একাধারে গুরু এবং প্রধানমন্ত্রী চাণক্য। নন্দশক্তিকে বাহুবলে পরাজিত এবং উৎখাত করেও এতদিন যাদের সম্পূর্ণভাবে হতোদ্যম করা যাচ্ছিল না, সেই নন্দ অনুগামীরা এতদিন গুপ্তভাবে ছড়িয়েছিল সারা রাজ্যের আনাচে কানাচে। উপযুক্ত অবকাশে ঝাঁপিয়ে পড়ে তরুণ সম্রাটকে বিব্রত করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা। এ বিবাহ বন্ধনে তাদেরও তিনি জয় করলেন। এবার তারাও অস্ত্র ত্যাগ করতে বাধ্য হবে। ধননন্দ রাজ্যচ্যুত হয়েও এখন থেকে সম্রাট চন্দ্রগুপ্তের একজন স্বজন শ্বশুর। এতদিনে চন্দ্রগুপ্তের জয় সম্পূর্ণ, সেই সঙ্গে সার্থক মহারাজনীতিজ্ঞ চাণক্যের কূটনীতি। আজকের কাহিনীটি এখানেই শেষ হলো। তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।